আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একে একে পরিবারের সবার অসুস্থতা কাটিয়ে আলহামদুলিল্লাহ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। গত ভিডিওতে বলেছিলাম আমার ছোট বাচ্চাটার অসুস্থতার কথা। সে টানা 10-12 দিন অসুস্থ ছিল, একেবারে বিছনায় পড়ে গিয়েছিল। এত বেশি জ্বর ছিল, কোনো রকমই জ্বর পড়ছিল না। বারবার ডাক্তার চেঞ্জ করে ওষুধ চেঞ্জ করেছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর বাসায় ছোট বাচ্চা অসুস্থ থাকলে মায়েদের অবস্থা বুঝে নিত, শারীরিকভাবে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তার মাঝে আবার শাওয়াল মাসের 6 রোজা শুরু করেছি। প্রতি বছর শুরুর দিকে শেষ করে ফেলি, এবছর বাচ্চাদের অসুস্থতার কারণে, নিজের অসুস্থতার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো শেষের দিকে রোজাগুলো আমি কমপ্লিট করছি। আজকেও রোজা রেখে আপনাদের সাথে ভয়েস ওভার করছি। সংসারের রেগুলার কাজকর্মগুলো করে নিচ্ছি। বেশ অনেকদিন কোনো কাজ তেমন একটা করা হয়ে ওঠেনি, কোনো রকম রান্না করে খেয়েছি। তো আজকে মনের মতন করে বাসার সব কাজ করে নিচ্ছি আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি। এরই মাঝে অনেক আপুরাই আমাকে নক দিচ্ছেন, আপু তোমরা সুস্থ আছো কিনা, তুমি কি অসুস্থ, ভিডিও দিচ্ছ না কেন। আসলে এই যে বললাম, এই সমস্যাগুলোর কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। আর ভিডিওটা তৈরি করেছিলাম 2-3 দিন আগে, ভয়েস ওভার করে শেয়ার করা হয়ে ওঠেনি আর কি। যেসব আপুরা আমাকে মনে রেখেছেন, আমাকে নক দিচ্ছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এই সপ্তাহ পুরোটাই সোহা সিয়ামের স্কুল বন্ধ ছিল, তো তাদের স্কুল বন্ধ থাকাতে একটু সুবিধা হয়েছে বাবুর অসুস্থতার কারণে। স্কুল খোলা থাকলে দেখা যেত আমার উপর আরও বেশি চাপ পড়ে যেত। তো যাই হোক, সকালের নাস্তায় পরোটা তৈরি করেছিলাম। নিজের রোজা থাকলেও পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করতে হয়, তো তাদেরকে নাস্তা খাইয়ে তারপর আমি চলে এসেছি রুমগুলো ক্লিন করতে, গুছাতে। সোহার রুমটা ক্লিন করে ফ্যান ক্লিন করেছি, বিছনার চাদর চেঞ্জ করেছি। দেখা যায় গরমের দিনে ফ্যান বেশি চলে, আর ফ্যান বেশি চললে ফ্যানের মধ্যে ময়লাটাও বেশি হয় দেখবেন। তো যেদিন চাদর চেঞ্জ করি প্রতি সপ্তাহে একবার, ওই দিনে ওই রুমের ফ্যানটার সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। না হয় চাদর চেঞ্জ করলে রুম যতই পরিষ্কার করি না কেন, ফ্যানের মধ্যে যদি ময়লাটা থেকে যায় তখন মনে হয় না যে আর রুমটা ক্লিন করা হয়েছে, নিজের কাছে আর ভালো লাগে না। আর আমি সব সময় এই নিয়মেই রুম পরিষ্কার করে থাকি। কয়েকটা চাদর জমে গিয়েছে, গতকালকে একসাথে সবগুলো ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছি। এবার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই কাজে আমি বরাবরই অলস, কাপড় গুছাতে একদমই ভালো লাগে না। তো যার কারণে একসাথে সবগুলা গুছিয়ে নিচ্ছি। আর বাবু অসুস্থ হওয়ার পর দেখা গিয়েছে আমাদের বেডরুমের চাদরটা প্রতিদিনই একবার চেঞ্জ করা লেগেছে। তাকে কোনো একটু কিছু খাওয়াতে নিলেই সে বমি করে দিত। 4-5 দিন একেবারে না খেয়েই ছিল বলতে গেলে। আসলে সুস্থতা আল্লাহর দেয়া যে কত বড় একটা নেয়ামত, সেটা আমরা যতক্ষণ না অসুস্থ হই ততক্ষণ বুঝতে পারি না। ভিডিওর এ পর্যায়ে সেই ছোট্ট রিকোয়েস্টটি করে নিচ্ছি, এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গতকাল রাত্রে মিস্ত্রিরা বাথরুমে ড্রিলের কাজ করেছিল, গিজার লাগানোর কিছু সেটআপের বিষয় ছিল, সেগুলো করেছে। যদিও আগে থেকে গিজার লাগানো ছিল, সেগুলো খুলে অন্য জায়গায় সেট করেছিল। তো অনেক বেশি ধুলাবালি হয়েছিল, পুরো রুমটার সাথে সাথে ক্লিন করে নিয়েছি। তো পাপোশগুলো সকালে ক্লিন করে নিয়েছি। গতকালকে রান্নাঘরেরটা আর বাহিরেরটা ধুয়ে দিয়েছিলাম। আর আমি ঘরের সব পাপোশ একসাথে ধুয়ে দিই না, গতকালকে দুটো ধুয়েছিলাম, আজকে দুটো ধুয়ে নিচ্ছি। ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিব। আর সব সময় এভাবেই ধুয়ে থাকি, সাথে সাথে একটু পানি দিয়ে একটু ডিটারজেন্ট ছিটিয়ে ব্রাশ দিয়ে কষে নিলে পাপোশ খুব সুন্দর হয়ে যায়, সব ধুলোবালি চলে যায়।
তো চেষ্টা করি প্রতি মাসে একবার পাপোশের মধ্যে ময়লা হোক বা না হোক ধুয়ে ক্লিন করে তারপর ব্যবহার করার জন্য। আর ঘরে যত কম পাপোশ ব্যবহার করা যায় ততই ভালো। বাসায় টোটাল 4টা পাপোশ আমি ব্যবহার করি, 2টা বাথরুমে আর একটা রান্নাঘরে আর একটা হচ্ছে দরজার বাহিরে। আচ্ছা, এবার একজন আপুর কমেন্টের রিপ্লাই দিব। ডক্টর সামিরা আবেদিন আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনি তো অনেক আর্লি উঠেন, ঘুমান কয়টায় বেবি নিয়ে? আর আপনি একটু ফ্রিকোয়েন্ট ব্লগ দেওয়ার ট্রাই করবেন আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমাকে কমেন্ট করার জন্য। তো আসলে আমি ঘুমাই হচ্ছে রাত্রে 12:30 1টা তো বাজে। ছোটো বাচ্চার মারা তো তাড়াতাড়ি ঘুমাতে পারে না, সেটা আমরা সবাই জানি। তো তারা সবাই ঘুমিয়ে যাবার পর আমার আবার 2টো স্কুল গোয়িং বাচ্চা আছে, তো সব কিছু ম্যানেজ করে ঘুমাতে ঘুমাতে দেখা যায় 1টা বেজে যায়, অনেক সময় 12:30 বা 1:30টাও বাজে, বলা যায় না, এক এক দিন এক এক টাইম। তার মধ্যে আবার এতদিন যেহেতু ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, তো সারা রাত একেবারে ঘুমাতে পারিনি, সেও কান্না করেছে, কোনো কিছু খেত না, খিদা লাগতো, তো জ্বরের বেগে অনেক কান্না করতো। দেখা গিয়েছে আমার 2-3 ঘন্টার বেশি সারাদিনে ঘুমাতে পারিনি, দিনের বেলাও না রাতের বেলাও না। আবার বারবার উঠে উঠে তাকে একটু খাওয়ানোর চেষ্টা, যদিও খেত না। তো তার মধ্যে আবার বড় আরও একটা বিষয় আছে, আমি তাকে 2 বছর ব্রেস্ট ফিডিং করিয়েছি। তো তার এবার 2 বছর পূর্ণ হবে, 1 মাস আগে আমি তার ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দিই। এর ফলে যেটা হয়েছে, মাঝরাতে উঠে সে কান্না করে, খিদা লাগে। তো আমিও চেষ্টা করি সে যখন সজাগ হয় তাকে কোনো একটা কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। তাকে কোনো সময় এখন পর্যন্ত ফর্মুলার দুধটা দেয়নি, তো বাড়তি কোনো খাবার আর কি, যেমন ওটস, সাগু, সুজি, এসব কিছু দুধ দিয়ে রান্না করে দেই। একটু কোনো কিছু খাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। তবে আমার কি আর ঘুম আসে? একবার ঘুম ভাঙলে সেটা কি আর অত সহজে আসে বলেন? তো যাই হোক, ঘুম আস্তে আস্তে আবার দেখা যায় সকাল হয়ে যায়, ওটার টাইম হয়ে যায়, আবার একটু রাতের বেলায় সেহেরি খাচ্ছি। তো সব কিছু মিলিয়ে এই সময়টা একটু কঠিন যাচ্ছে। তবে এই সময়টা আর বেশি দিন থাকবে না, বাবু বড় হচ্ছে, সব কিছু নিয়মের মধ্যেই চলে আসবে। দেখা যাবে 4-5 ঘন্টা 6 ঘন্টা তো ঘুম হবেই। একজন গৃহিণীর বা একজন মায়ের সুস্থ থাকতে হলে আসলে 6 থেকে 7 ঘন্টা ঘুম তো মাস্ট বি লাগে। তো না হয় দেখা যায় শারীরিকভাবে মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায় ঘুম যদি পর্যাপ্ত পরিমাণে না হয়। তো ঘুমটা ঠিকঠাক থাকতে হবে, সেটা যত সমস্যা হোক। দরকার হলে যেদিন সময় পাওয়া যায় বা ফ্রি টাইমে থাকি, বাচ্চাদের স্কুল থাকে না, সেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি বা নামাজ পড়ে নাস্তার প্রিপারেশন করে রেখে আরও 1-2 ঘন্টা ঘুমাই। তবে সব সময় তো আর প্রতিদিন সপ্তাহে 7 দিন একই নিয়মে যায় না। তো 2 দিন বেশি কঠিনভাবে গেলেও আর 5 দিন সহজভাবে যাই, বা 4 দিন এক নিয়মে গেলে আর 3 দিন এক নিয়মে যাই, এভাবে আসলে চলে। যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, সব কিছু ঠিকঠাক আছে, এ হচ্ছে আল্লাহর কাছে বড় শুকরিয়া। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি, সকাল থেকে বিকাল পর্যন্ত সবটুকুই অংশই আজকের ভিডিওতে রেখেছি। আমার শ্বশুর এসেছিলেন, উনি গতকালকেই আবার চলে গিয়েছেন গ্রামে। তো আসার সময় আমার ননদ হচ্ছে কচু শাকগুলা দিয়েছেন, আরও অনেক কিছু দিয়েছিলেন, আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। তো কচু শাক অর্ধেক রান্না করে ফেলেছিলাম, বাকি অর্ধেক ফ্রিজে ছিল, ওগুলো আজকে রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা ভাজি করছি। আর কচু শাকটা ভালোভাবে ধুয়ে কেটে তারপর অল্প একটু পানি দিয়ে কয়েকবার রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তারপর নামিয়ে নিব। তো একটু ম্যাশ করে নিব। এরপর কড়াইতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 1 চিমটি জিরা ফোড়ন, সাথে বেশি করে রসুন কুচি। কচু শাক, কচু জাতীয় আইটেমের মধ্যে যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি মজা লাগে। আর একদিকে ছোট ছোট যে আলুগুলো এনেছিলাম গ্রাম থেকে, দেখেছিলেন, ওগুলো সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। আর দেশি মুরগি দিয়ে এভাবে ঝোল করে রান্না করব, এভাবে খেতে অসম্ভব মজা লাগে। আর ওদিকে পুরনটা গরম হতে হতে চুলায় 2টা রান্না আসলে একসাথে বসিয়ে দিয়েছি আর কি। আজকে অনেক কাজ করে নিয়েছি, সাথে রান্নাও করছি। এতদিন আমার শ্বশুর ছিলেন, অত বেশি ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারিনি বাবুর অসুস্থতার কারণে। একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকেন। ওনারা গ্রামের বাড়িতেই বেশি থাকে, তো ঢাকায়ও আসা যাওয়ার মধ্যে আর কি, ঘন ঘন ঢাকায়ও আসেন। আর আমরাও বাড়িতে ঘন ঘন আসা যাওয়ার মধ্যে থাকি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন।
এদিকে সয়াবিন তেলের মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার জিরার গুঁড়া, তারপর চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর ম্যাশ করে রাখা কচু শাকগুলো দিয়ে 5 মিনিট এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নামিয়ে নিব। আর নামানোর আগে অবশ্যই একটু লেবু রস দিয়েছি যেন আবার গলা না ধরে, যেহেতু কচু শাক। আর এদিকে মুরগির মাংস রান্নাটা হয়ে যাওয়ার পর ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিয়ে 2 মিনিট রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দিব। সুমি আক্তার আইডি থেকে আপুটা আমাকে প্রায় সময় কমেন্ট করে থাকেন। তো আপুর একটা প্রশ্ন ছিল, আমার ভিডিও কে করে দেয়? আমি নিজেই ভিডিও করি, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই, খেয়ে আমাকে ভিডিও করে দিবে। তো যাই হোক, ভালো লাগা থেকে আসলে আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আশা করি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আর অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমাকে প্রায় ভিডিওতে কমেন্ট করে সুন্দর সুন্দর মতামত জানানোর জন্য। এদিকে রান্না শেষে রান্নাঘরটা সব কিছু সরিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর রান্না করা সব কিছু গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। কচু শাকটা বাটিতে তুলে নিয়েছি, আর মুরগির মাংস রান্নাটা ওভাবে কড়াইতেই রেখে দিয়েছি। বেশ অনেকটা সময়ের পর বিকালবেলা এবার অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে আসলাম। সিয়াম আসেনি, সে বাসায় হোমওয়ার্ক করছে। সোহা আর আজওয়াতকে নিয়ে এসেছি। আমার তেমন একটা ছাদে আসা হয় না, আসলে খুব কম, মাঝে মধ্যে আসি। তবে সোহা যেদিন ফ্রি থাকে বিকালের দিকে বাবুকে নিয়ে সে উঠে। বাবু ছাদে উঠলে মহা খুশি, সে কবুতর নিয়ে খেলে, দৌড়াতে পারে। আসলে সে সব সময় চার দেয়ালের মধ্যে থাকে, তো তাকে নিয়ে বের হওয়ার সুযোগও আমাদের হয়ে ওঠে না। তো সোহা সিয়াম তো স্কুলে যায়, তারা ওখানে বন্ধুদের সাথে খেলে বা খোলা পরিবেশে থাকে বেশ কিছুটা সময় ধরে। তো তাদের এই সমস্যাটা নাই। তো অসুস্থ হওয়ার পর দেখলাম বাবুর মন মেজাজ কেমন জানে খিটখিটে হয়ে গিয়েছে, আর কেমন রাগ রাগ হয়ে গিয়েছে, কোনো কিছুতে অল্পতেই রেগে যাচ্ছে। তো চিন্তা করলাম আসলে তাকে একটু ঘর থেকে বের হওয়া দরকার, তবে বাহিরে নেওয়ার সেই সুযোগটা আর হয়ে উঠছে না। তো চিন্তা করলাম ছাদে একটু তাকে নিয়ে কিছুক্ষণ হাঁটে। সে যাওয়ার পর খুব খুশি, ইচ্ছা মতো দৌড়াচ্ছে, খেলছে। তার মাথা চুলও ফেলে দিয়েছে, আপনারা হয়তো বা খেয়াল করবেন, অনেক আপুরে আবার কমেন্ট করবেন। আসলে সব কিছু একসাথে হয়েছে তার। কবুতরগুলো দেখাশোনা করার জন্য, মানে পরিষ্কার করার জন্য, খাবার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য একজন আপাকে রেখেছি। উনি সকালবেলা এসে এই কাজগুলো করে যান। তো উনি আসার সময় মাঝে মধ্যে বাবুকে সাথে নিয়ে আসে, যতক্ষণ কাজ করে ততক্ষণ বাবু ছাদে খেলে। আর প্রতিদিন সিয়ামের ডিউটি হচ্ছে সন্ধ্যার আজানের আগে কবুতরগুলোকে ডেকে দিয়ে যাওয়া, মানে খাবার লাগিয়ে দিয়ে যাওয়া, আবার সকালে ঘুম থেকে উঠে খাবারটা তুলে দিয়ে যাওয়া। আমাদের এই কবুতরগুলোকে বাচ্চাদের মতো যত্ন করা হয়। সোহার বাবা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ তো সে এই কবুতরগুলোর পিছনেই পড়ে থাকে। মাগরিবের আজানের আগে আগে খাবারটা নামিয়ে দিয়ে তারপর আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাসায় গিয়ে বাচ্চাদের নাস্তা দিয়েছি, নামাজ কালাম শেষ করে তারপর আমি একটু বাইরে বের হয়েছি সিয়ামকে সাথে নিয়ে, তার জন্য একটা টিফিন বক্স নেওয়ার জন্য। বাসার পাশেই 2 বিল্ডিং পরে যে বেস্ট বাই আছে ওটাতে গিয়েছি। তবে সে সেখানে পছন্দ করেনি, সে যেটা চাচ্ছিল সেটা পাইনি, তো বলেছে পরবর্তীতে নিবে। তো গিয়েছি যেহেতু, হ্যাঁ, আমি একটু পুরোটাই ঢো মেরেছি, আর যেটা পছন্দ হয়েছে নিয়েছি। পছন্দও না, আসলে প্রয়োজনও ছিল। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি ঢাকনা সহ 26 সিএমের, আর এটা ছিল খ্যাম ব্র্যান্ডের। দামটা আমি দেখিয়ে দিব, 1369 টাকা ছিল। আর একটা ছিল ঢাকনার সাথে যে হ্যান্ডেলগুলো থাকে, ওগুলো একটা নিয়েছি। ওগুলো আমার পুরনো একটা ঢাকনার হ্যান্ডেলটা নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু ননস্টিকের এই ঢাকনার হ্যান্ডেলগুলো আলাদাভাবে পাওয়া যায়, তো অনেক সুবিধা। তবে আমি আগে এনেছিলাম এক প্রাইজে 80 টাকা ছিল, তো এখন দেখলাম এগুলার প্রাইস 165 টাকা করে ফেলেছে, প্রায় ডাবল দাম হয়ে গিয়েছে। আর একটা ঢাকনা সহ বোল নিয়েছি। এই বোলগুলো খুবই কাজের, কোনো কিছু নিয়ে ডেকে রাখতে খুবই সুবিধা হয়। এর আগেও আমি দুটো নিয়েছিলাম, তো প্রয়োজন ছিল আরও একটা, নিয়েছি। আর অরেঞ্জ কালারের এই বাস্কেটটা নিয়েছি, এটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগেও আমি অনেকগুলো নিয়েছি, সবগুলাই বিভিন্ন কাজে খুব ভালো ব্যবহার করি। তো এগুলো আসলে মাল্টিপারপাস ব্যবহার করা যায়, যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখতে খুবই সুবিধা। ফ্রাই প্যানের প্রাইসটাও ভালোভাবে দেখিয়ে দিলাম, সে সাথে ঢাকনার যে হ্যান্ডেলটা এনেছিলাম ওটাও সেট করে নিব। আর এই ফ্রাই প্যানের ঢাকনার যে হ্যান্ডেলটা ওটা উল্টো পাশে লাগানো, ওটাও সঠিক পাশে আমি সেট করে নিব।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।